নমস্কার, আমি তরুণ ঘোষ। সমস্ত রকম উপেক্ষা করে একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন না বলে এটাকে সিলেকশন বলা যায়, কারণ দুটো পার্টির মধ্যে একটা লড়াই চলছে, বিএনপি এবং জামাত। জামাতের সঙ্গে জুড়ে রয়েছে এনসিপি। ইউনূসের ইচ্ছা জামাত জিতে আসুক, তার জন্য তিনি একটা গণভোট করছেন। সেখানে হ্যাঁ এর জন্য তিনি সরকারি প্রচার মাধ্যমকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সব দলকে একেবারে মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাত এনসিপি কে মাঠে নামিয়ে দিয়েছেন। এখন প্রথম দিকে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে চাপ দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি এ ব্যাপারে কিন্তু চুপ করে যান, তিনি আর কোনো কথা বলেননি। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি। তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে। কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্য বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি কি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না। তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে, সেটাকে আমায় ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলে ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে, কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটের নাই ভোট দেবেন এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি অবস্থার মধ্যে পড়তাম আমিও হয়তো সেটাই করতাম, কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন যে এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না। অপর পক্ষকে একেবারে
তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম, আমি বরাবরই বলছি ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে, এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন, এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিং গুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে এই ইউনূসের কাছেও সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনূসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি উনি নিয়ে আসতে পারেন কোন রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন, কারণ উনি তো থাকবেন। এই 6 মাসটা এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একটা বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি, ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে, আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার কাছে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি, একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি,
বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। আমেরিকা যদি আপনাকে বীজ না দেয় তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমির এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ, মাংসাশী গরুর দুধ যেটা পাঠানো হবে এবং শাকসবজি যা পাঠানো হবে সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে। না চীনের কাছ থেকে নিতে পারবে, না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো। এছাড়া আপনার কি বলে ব্রিটেনের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়, কিন্তু যে টেরা সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। সে একটা স্বপ্নের জগতে রয়েছে। এই স্বপ্নের জগৎ থেকে যখন ধাক্কা খেয়ে বেরোবে না তখন ইউনূসের সামনে ফাঁসির দড়িতে ঝুলবে। আমার কথা মিলিয়ে নেবেন, এক বিন্দু বাড়িয়ে আমি বলছি না। আমি তাহলে বলতাম কাল পরশুই হবে, কাল পরশু হবে না, অপেক্ষা করতে হবে আপনাদের। আর গ্যালারিতে বসে খেলা দেখুন, একটা রক্তক্ষয়ী সংগ্রাম আর সামনে আসছে। এটা হতেই হবে, হতেই হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূসকে কাঠগড়ায় তুলবে, আর জামাত যদি ক্ষমতায় আসে এতদিন বাদে জামাত তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আর ইউনূস এত তাড়াতাড়ি গদি ছাড়বে না। ইউনূস প্রথমে বলে দিচ্ছে 180 দিন আমার থাকতে হবে, তারপরে সেটা আবার কারণ দেখিয়ে আবার বেশি দিন থাকতে চাইবে। তখনই জামাতের সঙ্গে ইউনূসের গন্ডগোল লাগবে, তখনই দেখবেন একটা সংঘর্ষ আরো বিরাট আকার ধারণ করেছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং সাবধানে থাকুন। নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা হবে বুঝতে পেরে ডক্টর ইউনূস একদিন আগে এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন। সেখানে ডক্টর ইউনূস সহ যমুনায় আরো 3 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূস চাচ্ছে নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা কম হোক, বিএনপি, জামাত, এনসিপি একটা আসন সমঝোতায় চলে আসুক। কেন ডক্টর ইউনূসের এত ভয় হচ্ছে? তার মেইন কাহিনী হচ্ছে মূলত এই নির্বাচনকে পৃথিবীর অনেক দেশ স্বীকৃতি দিবে না,
ডক্টর ইউনূস অটোমেটিক্যালি বুঝতে পেরেছে, বিএনপিও বুঝতে পারছে, জামাতও বুঝতে পারছে, এনসিপিও বুঝতে পারছে। এবং যদি স্বীকৃতিও না দেয়, আবার নির্বাচনের মধ্যে অনেক বেশি সহিংসতা হয়, তার উপরে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকার কারণে ভোট পার্সেন্টেজ একেবারে যদি 10-15% হয়, তাহলে তো এই নির্বাচন নামে মাত্র হয়েছে বলা হবে। ডাইরেক্ট পাতানো ছিল। এই নির্বাচনকে বাংলাদেশের জনগণ একেবারে বয়কট করেছে। বাংলাদেশের মধ্যে 70-80% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সকল কিছু পৃথিবীর কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং পৃথিবীর সকল দেশ এই নির্বাচনকে একেবারে স্বীকৃতি দিবে না। এই সকল বিষয় নিয়ে 3টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে ডক্টর ইউনূস, এবং কোন রাজনৈতিক দল কোন আসন ছাড়তে হবে সে সকল বিষয়েও কিন্তু ডক্টর ইউনূস আলোচনা করেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিএনপি এই বিষয়গুলোতে একমত হয়নি, ভেস্তে গিয়েছে আপোষ। ডক্টর ইউনূস চেয়েছে জামাত এবং এনসিপি গংদের সাথে বিএনপির আপোষ করিয়ে দিতে, কিন্তু বিএনপি সে আসনগুলোতে আপোষ করবে না বলে দিয়েছে। আজকের দিনও আরেকটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, হয়তোবা কেউ কাউকে হালকা হালকা ছাড় দিবে, ছাড় দিয়ে আপোষ করানোর চেষ্টা করবে ডক্টর ইউনূস। বুঝতে পেরেছেন, খেলা কিন্তু ভিতরগতভাবে অনেক চলছে। যতই এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সহিংসতা হবে, মানুষ মরবে, এই মরবে সেই মরবে, এগুলা বেশি আমরা বলা বলি করে ফেলছি, তো জনগণের মধ্যে আতঙ্ক ঢুকে গিয়েছে। তো এখন তারা আপোষ করে এগুলা কমিয়ে আনার চেষ্টা করছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগ যে পরিমাণে নো ভোট প্রচারণ শুরু করে দিয়েছে, মোটামুটি ভোট কেন্দ্রে 60-70% মানুষ যে যাবে না সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ প্রবাসীদের কোটি কোটি ভোটের মধ্যে মাত্র 4 লাখ ভোট দান হয়েছে এবং জেলের মধ্যে 94% মানুষ ভোট দেয়নি। তার মানে জেলের মধ্যে ভোট বয়কট শুরু হয়ে গিয়েছে, প্রবাসীদের মধ্যে ভোট বয়কট অলরেডি হয়ে গিয়েছে। এটা সত্য কথা। এগুলো বুঝতে পেরে ডক্টর ইউনূস জামাত, এনসিপি, বিএনপির মনে ভয় ঢুকেছে, কিন্তু বিএনপি আসন সমঝোতায় এখনো আসেনি, আপোষ করতে চাচ্ছে না। আজকে হয়তো শেষ বৈঠকে বিএনপি জামাতের সাথে আসন সমঝোতায় চলে আসতে পারে, আপোষও করে ফেলতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদিক দিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির ব্যাপারগুলো আপোষ করিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে বিক্রি করে ফেলতেছে, আর পকেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে ফেলতেছে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে? এদিকে বিএনপি, জামাত এবং এনসিপি কে এদিকে রেখেছে বিজি আসন সমঝোতায়, অন্যদিক দিয়ে আমেরিকার সাথে শুল্ক চুক্তি করে ফেলেছে। আগে আমাদের নাকি 20% শুল্ক দিতে হতো, এখন দিতে হবে 19%। বিশাল বড় কাজ করে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। আর তার বিনিময়ে বাংলাদেশ কি করতে হবে? হাজার হাজার কোটি টাকার উড়োজাহাজ কিনতে হবে আমেরিকার কাছ থেকে। 1% শুল্ক ছাড় দিয়ে হাজার হাজার কোটি টাকা আমেরিকা সিস্টেমে হাতিয়ে নিচ্ছে। 35,000 কোটি টাকা থেকে 46,000 কোটি টাকা পর্যন্ত উড়োজাহাজ কিনতে হবে আমেরিকার কাছ থেকে। সেখান থেকে কমিশন যাবে ডক্টর সরকার এবং তার উপদেষ্টাদের কাছে 11,500 কোটি টাকা। এদিকে বিএনপি, জামাত, এনসিপি কে বিজি রাখছে আসন সমঝোতা নিয়ে, বাংলাদেশের মানুষকে বিজি রাখছে নির্বাচন নিয়ে, আর তারা এদিক দিয়ে শুল্ক চুক্তি করতেছে, হাজার কোটি টাকার কমিশন খেয়ে ফেলতেছে, বাংলাদেশটাকে পোংটা মেরে দিচ্ছে। আমেরিকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্বার্থটা হাসিল করে নিচ্ছে। আমেরিকার কথা হচ্ছে শেখ হাসিনার সরকার পতনের জন্য যত বিলিয়ন টাকা আমরা খরচ করেছি বাংলাদেশে, তার 10 গুণ আমরা এখন উড়োজাহাজ বিক্রি করে তুলে নিব। আবার শুল্ক চুক্তি করছে, সেখানের মধ্যে মাত্র 1% শুল্ক কমিয়েছে। এটাই হচ্ছে আমেরিকা, আর এটাই হচ্ছে ডক্টর ইউনূস। তার কথা হচ্ছে আমি 12 তারিখ ক্ষমতা ছাড়ার আগে 11,500 কোটি টাকা পকেটে ঢুকিয়ে নি, তোমাদেরকে আমি আসন সমঝোতা করে দিচ্ছি। দেখেন এক ডিলে কতগুলা পাখি এ শুধু ইউনূস মেরে দিচ্ছে। তাকে আমরা বলি সে নাকি রাজনীতি বুঝে না। 16-17 মাসে তাকে ওই চেয়ারে বসাই বাংলাদেশের মানুষ রাজনীতি শিখিয়ে দিয়েছে। তার থেকেও বড় পলিটিশিয়ান এখন আর বাংলাদেশে নাই। যে সুদের ব্যবসা ভালো জানে সে ভালো পলিটিশিয়ান অটোমেটিক্যালি হয়ে যায়। কথা বুঝেন নাই? সুদী মহাজন তো ওনাকে এমনি বলা হতো না। কিভাবে টাকা কমিশন খাইতে হয় সকল কিছু ভালো করে জানে। বাংলাদেশের জনগণকে কিভাবে কোন জায়গায় বিজি রাখতে হয়, কোন রাজনৈতিক দলকে কিভাবে টোপে ফেলতে হয়, কিভাবে বিজি রাখতে হয়, সকল কিছু ভালো করেই জানে। তাই দেখা যাক আজকে ডিসিশন কি হয়, ফাইনাল সমঝোতা কি হয়ে যাবে নাকি বিএনপি রাজি হবে না। কিন্তু যে পরিস্থিতি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, হয়তোবা আজকের যে গোপন বৈঠক হবে সেই বৈঠকে সমঝোতা হয়ে যাবে, কে কোন আসন পাবে, কে কোন আসন জিতবে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এখন আর কোনো সুযোগ নাই, বিএনপি দিবে না। হয়তো সহিংসতা কমানোর জন্য ডক্টর ইউনূস বসে আজকের মধ্যে
আসন সমঝোতা করে ফেলবে। হয়তো জামাত ইসলামী আপনার সম্ভবত 50টা আসন চাইতে পারে বা 70টা আসন চাইবে। 70টা আসন চাইলে বিএনপি 70টা আসন নাও দিতে পারে, 50টা আসনে হয়তো বা 40টা আসনে রাজি হলেও হয়ে যেতে পারে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। 12 তারিখের পরে আমরা ক্লিয়ার হতে পারবো। যদি জামাত সত্যি ওই জোটটা 50টা আসন পেয়ে যায়, তাহলে আজকের বৈঠকে ডিল হয়ে গিয়েছিল যে জামাত 50টা আসন, বিএনপি এই জায়গায় ছেড়ে দিয়েছে। আর যদি জামাত ধরে রাখেন 20-30টা আসন পেয়েছে, তাহলে 100% বিএনপির আপোষের যে বৈঠক ছিল ডক্টর ইউনূস এবং এনসিপি আর জামাত গংশ, সেখানে বিএনপি কোন রকমে সমঝোতা করতে প্রস্তুত হয়নি, অন্যান্য আলোচনা করেছে। তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমার আজকের সকল বিষয়ের মূল কথা। আপনাদের যে কনফিউশন ছিল যে ইঞ্জিনিয়ারিং করে হয়তো বা জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে, জামাত সরকার গঠন করবে, এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, হাইপ তৈরি করেছিল বিএনপি কে ভয় দেখানোর জন্য, যাতে বিএনপি জামাতের সাথে আগে থেকে আসন সমঝোতা করে অন্তত 70 বা 180টা আসন সমঝোতা করে জামাতকে ছেড়ে দেয়। কিন্তু বিএনপি কোন রকমের সমঝোতা করে নাই এবং বিএনপি শক্ত অবস্থানে অনড় ছিল। শেষ পর্যন্ত জামাতি মাথা নত করতে বাধ্য হয়েছে, ডক্টর ইউনূসের মাধ্যমে বৈঠকটা তারা বসেছে। এটাই হওয়ার কথা ছিল। কারণ যাদের 4 থেকে 5% ভোট, যেখানে এনসিপির 1% ভোট না, অন্যান্য জোট সহ 5-6-7% ভোট, তারা আবার কিসের বিরোধী দল? তারা আবার 30-40টা আসনের বেশি কেমনে পায়? কথা বুঝেন নাই? উদয় হাইপ তৈরি করছিল, হাইপ শেষ, সকল কিছু শেষ। আওয়ামী লীগ যখন নো ভোট প্রচার শুরু করে দিয়েছে, ভোট কেন্দ্রে মানুষ আসা বন্ধ হয়ে যাবে, সকল ভয়ে বিএনপিকে একটু ভয় দেখিয়েছে। এখন সকলে মিলে বসে আসন সমঝোতা করছে। তার মানে বুঝে নেন, আওয়ামী লীগ কোন রাজপথে নামে নাই, আওয়ামী লীগ কোন ধরনের সহিংসতা করে নাই, জাস্ট অনলাইনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। সেই যে আহ্বানের সারাতে বাংলাদেশের জনগণ সারা দিয়েছে, সে ভয়ে তারা এখন আসন সমঝোতা করছে। তারা এখন বসে নিজেরা কে কোন আসন পাবে সেগুলা বসে ঠিক করছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। তা আমরা বলি না আওয়ামী লীগ এখন রাজপথে নামে নাই, তাদের এখন প্যান্ট ভিজে গিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলে তারা টয়লেট করে দিবে। এই পরিস্থিতি আগামীতে তৈরি হতে যাচ্ছে। তাই যতই আসন সমঝোতা করে যেই ক্ষমতায় আসুক, কোনো লাভ নাই। ওই সরকার টেনে টুনে 5 বছর ক্ষমতায় থাকলো, এর পরবর্তী টার্মে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 100% ধরে রাখতে পারেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।